আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ রমজান। রমজানের এই সময়ে আজকে ইসলামী নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে রসায়ন ক্লাস নেবেন আমাদের সিনিয়র শিক্ষক নাইম স্যার। এই ক্লাসটি সবাই করবেন, আশা করি ভালো লাগবে। কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। কেমন হচ্ছে সেটি জানাবেন, কোনো সমস্যা থাকলে সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি ক্লাসটা ভালো লাগবে। প্রতিটি স্টুডেন্ট অ্যাডমিশনে যারা আছেন তারা উপকৃত হবেন আশা করি। ইনশাল্লাহ ক্লাসের সাথে থাকেন, ইসলামী আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ স্যার, আপনি ক্লাস কন্টিনিউ করেন। শুরু করলাম। আসসালামু আলাইকুম। রমজান মাসে প্রথম লাইভ ক্লাস কেমিস্ট্রি অনলাইন বেসিক ক্লাস। এই ক্লাসটা হবে বোথ বিএসসি এবং ডিপ্লোমা, দুই ধরনের স্টুডেন্ট এই ক্লাসটা করতে পারবে। তো শুরু করি। রসায়নের বেসিক ক্লাসে সর্বপ্রথম থাকবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের করতে হবে জাস্ট এমসিকিউ। উদাহরণস্বরূপ সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এখানে 1s হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এই আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো তো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সোডিয়াম এখানে হচ্ছে ধাতু। ধাতুর ধর্ম হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ছিল, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস। তাহলে তোমরা একটা কোশ্চেনের উত্তর দাও যে 1s, এস পি ডি এফ এদেরকে কি বলে, আর কে এল এম এন এদেরকে কি বলে? একটু দ্রুত একটু কমেন্টে বলো এটা। আচ্ছা, কে এল এম এন এটা হচ্ছে প্রধান কক্ষপথ, আর এটা হচ্ছে উপপ্রধান। উপপ্রধান মানে এটাকে বলা হচ্ছে অরবিটাল। অরবিটাল। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাসের নিয়ম প্রথমে হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে। তাহলে পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন থাকবে?
এটা একটু সবাই কমেন্টে একটু উত্তর জানাও। পি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? একটু দ্রুত দ্রুত জানাও, পি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? যারা ডিপ্লোমা বিএসসি তে আছো তারা একটু দ্রুত এটা উত্তর জানাও। ছয়টি, গুড। পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। কিন্তু এখানে দেখো একটু আগে কি লিখলাম, একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টি, কিন্তু পি অরবিটালে কেন 6টি ইলেকট্রন? এটার কারণ হচ্ছে পি উপশক্তি স্তর, যার অরবিটাল অরবিটাল 3টি। তাহলে 3টে অরবিটালের নাম হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। তাহলে এখানে যেটা বলা হয়েছে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, তাহলে এটাতে 2টা, এটাতে 2টা, এটাতে 2টা, মোট মোট 6টি ইলেকট্রন, মোট 6টি ইলেকট্রন। ওকে, তাহলে এখান থেকে বিগত সালে আসা একটা কোশ্চেনটা হচ্ছে এটা, আয়রনের পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন আছে? এটা একটু সবাই এখন একটু উত্তর দাও, আয়রনের পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন আছে? ওয়ালাইকুম আসসালাম। সবাই এটা একটু খাতায় একটু করো, করে দেখো তো আয়রনের পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন আছে। সবাই বলছে 6টা। আরো 2-1জন করো। কোশ্চেনটা হচ্ছে আয়রনের পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন আছে? না, সবাই যেটা 6টা বলছো আসলে কি 6টা হবে? আচ্ছা দেখি, আয়রন 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, পি এর পর কোথায় যাবে? 4s2, এরপর হচ্ছে 3d6। তাহলে এই গেল হচ্ছে 26টা ইলেকট্রন। এখন হচ্ছে আয়রনের পি অরবিটাল, তাহলে এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল আছে, তাহলে মোট কয়টা হবে? মোট হবে 12টি। সবাইকে এটা কি বুঝতে পারছো? কারণ কোশ্চেনটা হচ্ছে আয়রনের পি অরবিটাল, তার মানে আয়রনের পি অরবিটাল হচ্ছে 2pও আছে, 3pও আছে, তাহলে মোট হবে 12টি। একইভাবে আরেকটা কোশ্চেন, কপারের সর্বশেষ
শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এই কোশ্চেন গুলো সবগুলো বিগত সালে কোশ্চেন। এটা সবাই পারো। কপারের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? কপার হচ্ছে 29। এটা একটু বলো যে কপারের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি পির পরে হচ্ছে ফোর এস, ফোর এস টু, থ্রি ডি, নাইন। এটাই আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, কিন্তু এটা সামান্য একটু ব্যতিক্রম। এখানে হয় 10টা আর এখানে হয় একটা, কারণ পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, এই কারণে ডি অরবিটাল এটা পূর্ণ হয় আর এসে থাকে হচ্ছে একটা। তাহলে এটা সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন হচ্ছে? না 9টি কি হবে? 7টাও না, 9টাও না। সর্বশেষ শক্তি স্তর 3D, এরপর হচ্ছে 4S। সর্বশেষ কোনটা, 3D নাকি 4S? না 10টা হবে না, সর্বশেষ হচ্ছে 4S। 4Sটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর, এই সর্বশেষ শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর। তো সর্বশেষে ইলেকট্রন আছে হচ্ছে একটা। কোশ্চেন গুলো কিন্তু অনেক ইজি বাট অনেক ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, একটি একটি না, 10টি না, একটি একটি। সবগুলোই হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন বিগত সালের। ওকে, আমরা জানি এ যদি কোনো একটা মৌল হয়, তার এখানে থাকবে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এইখানে থাকে হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কথার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা কথার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যার যোগফল। যেমন একটি উদাহরণ, সোডিয়াম এখানে 11, এখানে 23। তাহলে 11 হচ্ছে তার প্রোটন সংখ্যা আর 23 হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যা। আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন আর নিউট্রনের যোগফলই হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23। তাহলে নিউট্রন সংখ্যা কত? কারণ আমরা জানি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফলটাই হচ্ছে 23, তার মধ্যে প্রোটন সংখ্যা 11। সিম্পল বিয়োগ করলে 23 মাইনাস 11, তাহলে হচ্ছে 12। তাহলে এইভাবে বিয়োগ করে আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হয়। পটাশিয়াম 19 আর এখানে 39। পটাশিয়ামের নিউটন সংখ্যা কত, এটা একটু বের করো তো। পটাশিয়ামের নিউটন সংখ্যা, এগুলো সব বিগত সালের কোশ্চেন। বিগত কোশ্চেন এগুলো। পটাশিয়ামের নিউটন সংখ্যা কত হবে? 20।
কারণ 39 থেকে 19 বিয়োগ করলে যেটা হবে সেটা তার নিউটন সংখ্যা। ওকে, এখন সোডিয়াম এখানে 11, এখানে 23। আমরা জানি একটি পরমাণুতে যেটাই প্রোটন সংখ্যা সেটাই তার ইলেকট্রন সংখ্যা। এখানে দিয়ে দিলাম সোডিয়াম প্লাস। তাহলে এই পরমাণুর প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, আর নিউটন সংখ্যা কত, এটা একটু করো। সোডিয়াম প্লাস এর প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে, নিউটন সংখ্যা কত হবে? খুব একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করো। আচ্ছা, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 11। কেন 11 হলো? কারণ প্রোটন থাকে হচ্ছে নিউক্লিয়াসে, আর এখানে হচ্ছে কক্ষপথ। প্রোটন থেকে নিউক্লিয়াস থেকে কখনোই প্রোটন যায় না, এই জন্য প্রোটন হচ্ছে 11। ইলেকট্রন, তাহলে প্রোটন 11টা হলে ইলেকট্রন 11 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি দিয়েছি আমরা? প্লাস। প্লাস দিয়েছি মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, করলে কত হবে? 10। আর আমরা জানি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফলই তার হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে n কত হবে? 23 - 11 মানে 12। আচ্ছা, এবার তোমাদের কাছে খাতা থাকলে একটু লিখে নাও যে একটি অরবিটে একটি অরবিটে অরবিটে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2n²। এখানে খেয়াল করো, এটা হচ্ছে অরবিট। অরবিট কথার অর্থ হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর কোনগুলো? কে, এল, এম, এন, এইগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে একটি অরবিটে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে 2 n এর মান যদি 2 হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে কত হচ্ছে? 2 নম্বর শক্তি স্তরে 8টি। একইভাবে 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 3² 18টি। এটা খুবই ইজি। এরপর হচ্ছে একটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 × 2l + 1। তাহলে উপশক্তি স্তর বলতে কাদেরকে বোঝাচ্ছে? এস, পি, ডি, এফ, এদেরকে বোঝাচ্ছে। যেখানে এল এর মান 0 হলে হয় এস, এল এর মান 1 হলে হয় পি, এল এর মান 2 হলে হবে ডি, আর 3 হলে হবে এফ। তাহলে আমরা জানি পি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 6টি। তাহলে এল এর মান 1 হলে কি হয়? পি, তাহলে এখানে 1 বসালে কত হচ্ছে? 2 × 3 মানে হচ্ছে 6টি।
তাহলে পরীক্ষায় আসবে কিন্তু এইটা দিয়ে। দেখো, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তখন কিন্তু এইটা দিলে হবে না, তখন দিতে হবে এইটাই, 2 × 12+1। আচ্ছা, এরপরে 3 নাম্বার, আর শুরুতে যেটা লিখছিলাম, একটি অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা শুধুমাত্র 2টি। তাহলে এখানে টোটাল 3টা কথা আছে, একটা হচ্ছে অরবিট, একটা হচ্ছে উপশক্তি স্তর, আর একটা হচ্ছে অরবিটাল। তাহলে অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র 2n², উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র 2 × 12+1, আর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি। এই 3টা কথা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা উল্টাপাল্টা লেগে যায়, বিশেষ করে অরবিট আর অরবিটাল। এইটা সবাই কি এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন নেক্সট টপিকে চলে যাই। তোমরা সবাই একটার অ্যান্সার দিবা যে 2 × 12+1 যদি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, তবে ওই উপশক্তি স্তরের মোট অরবিটালের সূত্র কি হবে? এই কোশ্চেনটা কি একটু বুঝতে পারছো কিনা একটু দেখো তো। বুঝতে পারবা যে দেখো 2 × 12+1 এটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে ওই উপশক্তি স্তরে অরবিটাল কয়টি হবে, সেটার সূত্র কি হবে? আমার লাইফটা আমি কেন দেখতে পাচ্ছি না? একটু দাঁড়াও, একটু। হয়েছে, এটা হচ্ছে উপশক্তি। ওকে, 2 × 12+1 এটা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা জানি উপশক্তি স্তর
উপশক্তি স্তরে একটা উদাহরণ হচ্ছে পি। তাহলে উপশক্তি, এই পি তে কয়টি ইলেকট্রন থাকে? 6টি। আর পি এর অরবিটাল কয়টি? 3টি। কোনগুলো? পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে যেই কয়টি ইলেকট্রন তার অর্ধেক পরিমাণ কি থাকবে? অরবিটাল। তাহলে এইটা কি হবে? এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2l+1, মানে উপশক্তি স্তরে কয়টি অরবিটাল আছে সেটা সূত্র হচ্ছে 2l+1। ওকে, আচ্ছা এটা আরেকবার বলি। 2l+1 এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র। তাহলে আমরা জানি পি তে সর্বোচ্চ ইলেকট্রন আছে 6টি। তাহলে পি এর অরবিটাল কয়টি? পি এর অরবিটাল হবে 3টি, কারণ একটি অরবিটালে ইলেকট্রন থাকে 2টি করে। তাহলে 3টে অরবিটালে কয়টি করে থাকবে? টোটাল মিলে কয়টি হবে? 6টি। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতাকে যদি অর্ধেক করা হয় তাহলে সেটা হয়ে যায় অরবিটাল সংখ্যা। তাহলে এটাকে অর্ধেক করলে 2l+1, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা। একইভাবে ডি তে ইলেকট্রন থাকে 10টি। তাহলে ডি এর অরবিটাল কয়টি? ডি এর অরবিটাল হয় 5টি। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। তাহলে দেখো ডি এর অরবিটাল হচ্ছে 5টি। এই 5টি আমরা এই সূত্র দিয়ে করব কিভাবে? 2 এল এর মান কত হলে ডি হয়? এর আগে ছিল এল এর মান 0 হলে হয় এস, 1 হলে হয় পি, 2 হলে হয় ডি। তাহলে এল এর মান এখানে হচ্ছে 2+1, টোটাল যোগ করলে কয়টি হচ্ছে? 2 2 4 আর কে 5। এই যে 5টি অরবিটাল। বলো এটা কি তোমরা এখন বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো তো। যে 2l+1 এটা কিভাবে অরবিটাল বের করার সূত্র হলো, এটা কি বুঝতে পারছো? বলো এটা কি বুঝতে পারছো নাকি? ওকে, ঠিক আছে, লেখা একটু বড় করছি। তাহলে সেম কোশ্চিন আরেকটা, 2n², এইটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কিনা? 2n² এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কিনা? অরবিটে ইলেকট্রন থাকে 2n², এই সূত্র অনুযায়ী। তাহলে সেই অরবিটালে অরবিটাল সংখ্যা কি হবে? n²। এটা হবে অরবিটাল সংখ্যা। বলো এটা কি বুঝতে পারছো? 2n² একটি অরবিটে কয়টি ইলেকট্রন থাকে সেটার সূত্র হচ্ছে 2n²। তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে অরবিটাল সংখ্যা। তারপরে 2 × 2l+1 যেটা একটু আগে বললাম, এইটাও ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। এইটার অর্ধেক করলে হয়ে যাবে অরবিটাল সংখ্যা বের করার সূত্র। অরবিটাল সংখ্যা বের করার সূত্র। কি এটা ক্লিয়ার কিনা একটু জানাও। এখানে যেটা যেটা আলোচনা করা হয়েছে সেগুলোই কখনো না কখনো পরীক্ষায় আসছে।
টোটাল তিনটা কথা এখানে, একটা হচ্ছে অরবিট, অরবিট, একটা উপশক্তি স্তর, উপশক্তি স্তর, আর একটা হচ্ছে অরবিটাল, আর একটা হচ্ছে অরবিটাল। এই তিনটা জিনিস ক্লিয়ার হলে এগুলো বুঝতে আরো ইজি হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কোশ্চেন গুলো একদম শেষের দিকে। তাহলে একটা কোশ্চেন জাস্ট সিলিকনের শেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন আছে? ইলেকট্রন আছে, ওকে। এটা একটু তোমরা বলো তো, সিলিকন 14, তাহলে এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে? সিলিকনের শেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন আছে? সিলিকন হচ্ছে 14, 1s2, 2s2, 2p6 10টা, 3s2 12টা, 3p2 14টা। তাহলে সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে এইটা 3s2, 3p2। এখন এখানে দেখে মনে হচ্ছে যে এখানে দু জোড় সংখ্যা কোনো বিজোড় নাই, কিন্তু আসলে এখানে বিজোড় আছে। সেটা হচ্ছে 3s2, পি কে আমরা ভাঙ্গাই দিলে 3px, 3py, 3pz। তাহলে বিএসসি যারা, তারা এখানে বলতে পারবে যে এখানে ইলেকট্রন পূর্ণ করতে হয় একটা একটা করে, কারণ পিতে আছে হচ্ছে দুইটা, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে হচ্ছে দুইটি, বিজোড় ইলেকট্রন দুইটি। এরপরে এখানে আরেকটা কথা বলতে হয় যে অধাতুর যোজনী, অধাতুর যোজনী সমান মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে একটি মৌল যদি অধাতু হয় তাহলে তার যোজনী হবে ওই অধাতু যে কয়টি বিজোড় ইলেকট্রন করতে পারবে। তাহলে এখানে দেখলাম সিলিকন হচ্ছে একটা অধাতু, তার বিজোড় ইলেকট্রন দুইটা, 1 2, তাহলে সিলিকনের যোজনী 2। এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে এখানে জোড় ইলেকট্রন আছে, আবার সর্বশেষ শক্তি স্তরে একটা স্তর ফাঁকা আছে। তাহলে এই ফাঁকাটা ভেঙে এখানে যাবে, তাহলে হচ্ছে 3s1, 3px1, 3py1, 3pz1। এটা কি এমনি এমনি যাবে না, এটা বাইরে থেকে শক্তি প্রয়োগ করার পর সর্বশেষ শক্তি স্তরে জোড় ইলেকট্রন গুলো ভেঙে ফাঁকা অরবিটাল পূর্ণ করবে। তাহলে এখানে সবগুলো হচ্ছে বিজোড় হয়ে গেছে, তার মানে এখানে বিজোড় পেলাম আমরা 4টি। এই জন্য সিলিকনের সবচেয়ে স্থিতিশীল যোজনী হচ্ছে 4। এই 4 যোজনী দিয়ে সিলিকন টেট্রাক্লোরাইড এই যৌগটা গঠিত হয়। বলো, এটা কি বুঝতে পারছো যে সর্বশেষ শক্তি স্তরে যদি জোড় ইলেকট্রন থাকে এবং সেই শক্তি স্তরে যদি ফাঁকা অরবিটাল থাকে, তাহলে জোড় ইলেকট্রনকে ভেঙে দিয়ে আমরা সেখানে বসাবো একটা। তাহলে সিলিকনে বিজোড় ইলেকট্রন 2ও হতে পারে, 4ও হতে পারে, কখনো দুইটা একসাথে অপশনে থাকবে না, থাকলে যে কোনো একটা থাকবে। বলো, এটা কি বুঝতে পারছো? তাহলে সেম জিনিস একইভাবে নাইট্রোজেন 7, এর আমরা হচ্ছে যোজনী বের করব, এর যোজনী বের করব। তাহলে এটা একটু করে দেখাতো যে নাইট্রোজেনের
সর্বশেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে? নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে? 1s2, 2s2, 2p, কত হচ্ছে 4 আর 3, 7। সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এইটা, 2s2, 2p3। তাহলে 2s2 রাখলাম, তাহলে p কে ভাঙলে 2px, 2py, 2pz। তাহলে এখানে তিনটা ইলেকট্রন আছে, তাহলে 1, 2, 3। তার মানে বিজোড় ইলেকট্রন এখানে হলো, এখানে বিজোড় ইলেকট্রন হলো টোটাল 3টি। এই জন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। বলো এটা কি বুঝতে পারছো না? 3 আর 5 হবে না। নাইট্রোজেনের যোজনী কেন 5 হবে না, এটার কারণ হচ্ছে, আচ্ছা যে 3 আর 5 বলছো সে একটু দেখো, এখানে 2s2 আছে, এটাকে যে আমরা ভাঙবো, ভাঙার পর কি এখানে কোনো ফাঁকা অরবিটাল আছে? 2d এই অরবিটালটি কি হয়? কখনোই হয় না। এই জন্য 2s2 কে আর ভাঙা যায় না। কিন্তু এখানে 3s2 কে ভাঙতে কেন পারছিলাম? কারণ এইটা ফাঁকা ছিল পুরোটাই। এই জন্য নাইট্রোজেনের যোজনী কখনো 5 হয় না, শুধুমাত্র 3 হয়। কি বুঝতে পারছো এবার? ওকে, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের বেসিক ক্লাস মোটামুটি কমপ্লিট। আমরা একটু এখন যাব হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী, ওকে, খুবই বেসিক কথাবার্তা। পর্যায় সারণীতে গ্রুপ কয়টি? গ্রুপ হচ্ছে 18টি। পর্যায় পর্যায় হচ্ছে 7টি। হ্যালোজেন গ্রুপ হচ্ছে 17 নাম্বার গ্রুপ। 17 নাম্বার গ্রুপ হচ্ছে হ্যালোজেন। কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। চালকোজেন গ্রুপ হচ্ছে 16 নং গ্রুপ, এটা হচ্ছে চালকোজেন গ্রুপ। অক্সিজেন, সালফার, এই দুইটা মনে রাখলেই হয়। নিকটোজেন, নিকটোজেন হচ্ছে 15 নং গ্রুপ। নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হচ্ছে নিকটোজেন। এরপরে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে 18 নং গ্রুপ। সেখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, এইগুলো। আচ্ছা এই সাইডে লিখি। এরপরে মুদ্রা ধাতু। যারা ডিপ্লোমার তারা এটা একটু চাইলে লিখে নিতে পারো, কারণ এখান থেকে সরাসরি এমসিকিউ। মুদ্রা ধাতু হচ্ছে যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, সেটা হচ্ছে গ্রুপ 11, 11 নম্বর গ্রুপ। কোনগুলো? কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। এরপরে তরল ধাতু। তরল ধাতু বলতে হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল, সেটা হচ্ছে মার্কারি, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। এরপরে হচ্ছে তরল অধাতু। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তোমরা কি এটা কি লিখে নিচ্ছ? লিখা কি বোঝা যাচ্ছে এখানে? এটা হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে চালকোজেন, এটা হচ্ছে নিকটোজেন, এটা হচ্ছে নিষ্ক্রিয়।
পর্যায় আছে 60টি, গ্রুপ আছে 18টি। ওকে, এই পর্যায় সারণীতে টোটাল এস ব্লক মৌল হচ্ছে 14টি। এস ব্লক মৌল হচ্ছে 14টি, পি ব্লক মৌল হচ্ছে 36টি, ডি ব্লক মৌল হচ্ছে 41টি, এফ ব্লক মৌল হচ্ছে 27টি। এই গেল আমাদের পর্যায় সারণীর বেসিক কথাবার্তা। আচ্ছা, তাহলে তোমরা জাস্ট এটা একটু বলো যে হিলিয়াম হিলিয়াম এই গ্যাসটি এস ব্লক, পি ব্লক নাকি ডি ব্লক মৌল? এইটা একটু কমেন্টে উত্তর দাও যে হিলিয়াম মৌলটি কোন ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক নাকি হচ্ছে ডি ব্লক মৌল? হিলিয়াম এইটা কি ব্লক মৌল, এস ব্লক, পি ব্লক নাকি হচ্ছে ডি ব্লক মৌল? তোমরা একটু কমেন্টে এটা উত্তর জানাও যে হিলিয়াম কি গ্যাস, কি ব্লক মৌল? এস ব্লক, এস ব্লক। তারপর ওকে, এই হিলিয়াম থেকে কোশ্চেন আসে কারণ হিলিয়াম 2, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। তাহলে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে যায় সেটা হচ্ছে সেই ব্লক মৌল। তাহলে হিলিয়াম কি ব্লক মৌল, এস ব্লক মৌল। পর্যায় সারণীতে এস ব্লক গ্রুপ হচ্ছে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2। তাহলে কি হিলিয়াম কি গ্রুপ 1 বা গ্রুপ 2 এর মৌল? হিলিয়াম কত নং গ্রুপের মৌল এটা একটু কমেন্ট করো সবাই। হিলিয়াম কত নং গ্রুপের মৌল? 18 নম্বর গ্রুপের মৌল। কারণ হিলিয়াম নিয়ে আমাদের ব্যতিক্রম আছে যে এইটা হিসাবে 2 নম্বর গ্রুপের হওয়ার কথা, না হয় কত নম্বর গ্রুপে হয়েছে, এটা হচ্ছে 18 নং গ্রুপের মৌল। গুড, ওকে। এখন আমরা চলে যাই হচ্ছে পরের টপিক। পরের টপিকের হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। প্রথম পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এটা বিএসসি এবং ডিপ্লোমা 2 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। আয়নীকরণ শক্তি, তাহলে আয়নীকরণ শক্তি বলতে বোঝায় আয়ন তৈরি করতে যে শক্তি, আয়ন তৈরি করতে যে শক্তি দিতে হবে। যেরকম সোডিয়াম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস। এই যে একটা ইলেকট্রন যে ত্যাগ করছে, এই একটা ইলেকট্রন ত্যাগ করতে আমাদের বাইরে থেকে শক্তি দিতে হবে। এই শক্তিটা কি? তাপ শক্তি। তাহলে এই তাপ শক্তিটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তার মানে একটি মৌল ইলেকট্রন ত্যাগ করতে বাইরে থেকে যে শক্তিটা দিতে হচ্ছে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে এই আয়নীকরণ শক্তির উপর পরমাণুর আকারের বিশাল ভূমিকা আছে। কিভাবে?
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটি কি একই গ্রুপে নাকি একই পর্যায়ে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটি হচ্ছে একই পর্যায়ে। তাহলে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাব পরমাণুর আকার তত ছোট হবে। এটা যদি সোডিয়ামের আকার হয় তাহলে এটা হবে ম্যাগনেসিয়ামের আকার, এটা হবে অ্যালুমিনিয়ামের আকার। তাহলে বাম থেকে ডানে যত যাচ্ছি পরমাণুর আকার তত ছোট হচ্ছে। ফলে সর্বশেষ যে শক্তি স্তরের ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ নিশ্চয়ই অ্যালুমিনিয়ামের বেশি। কারণ হচ্ছে এর আকার ছোট। আকার ছোট হলে কি, আকার ছোট হলে আকর্ষণটা বেশি হয়। তাহলে এই আকর্ষণ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি দিতে হবে নাকি কম শক্তি দিতে হবে? অবশ্যই বেশি শক্তি, বেশি শক্তি দিতে হবে। এই জন্য অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি। আয়নীকরণ শক্তি। তাহলে এখান থেকে বোঝা গেল যে পরমাণুর আকার আয়নীকরণ শক্তির ব্যস্তানুপাতিক, বা আয়নীকরণ শক্তি পরমাণু আকারের ব্যস্তানুপাতিক। তাহলে আয়নীকরণ শক্তি যত কম হবে বোঝা যাবে কি পরমাণুর আকার তত বড়, বা পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে, পরস্পরের বিপরীত সম্পর্ক। তাহলে এখন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই তিনটি মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে? সোডিয়াম, পটাশিয়াম এই দুইটার মধ্যে। সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তিটা, কার আয়নীকরণ শক্তি বেশি? এটা একটু কমেন্টে অ্যান্সার করো। সোডিয়াম এবং পটাশিয়াম। পটাশিয়ামের। গুড। কোশ্চেনটা ছিল কার আয়নীকরণ শক্তিটা বেশি। এই তোমার তাহলে অ্যান্সার ভুল গেছে, যেহেতু বেশি অ্যান্সার তার মানে কি সোডিয়ামের বেশি হবে। সোডিয়ামের বেশি হবে কারণ সোডিয়ামের আকার ছোট। আকার ছোট। একই পর্যায়ে হিলিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম। নিচে দিয়ে গেলে আকার বড় হয়, আকার বড় হলে আয়নীকরণ শক্তিটা কমে যাবে। তার মানে এখানে সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি, পটাশিয়ামের আয়নীকরণ শক্তিটা কম। ওকে, এখন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস খুব ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে কার আয়নীকরণ শক্তিটা বেশি? সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এই দুইটির মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? শেষের দিকে সোডিয়াম প্রোটন হচ্ছে 11টা, এখানে আছে ইলেকট্রন 11টা। সোডিয়াম প্লাস এখানে প্রোটন 11টা কিন্তু ইলেকট্রন আছে 10টা। তাহলে এখানে 11 জন মিলে 11 জনকে আকর্ষণ করছে, এখানে 11 জন মিলে 10 জনকে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণটা এই শর্তে বেশি, আকর্ষণ বেশি। তার মানে সোডিয়াম প্লাসের প্রোটন ইলেকট্রনকে বেশি আকর্ষণ করছে, ফলে এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি দিতে হবে। এই জন্য সোডিয়াম প্লাসের আয়নীকরণ শক্তিটা বেশি। না, সোডিয়ামের বেশি না, সোডিয়াম প্লাসের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা থেকে যদি বেশি হয় তাহলে আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যাবে।
বলো, এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে আজকের ক্লাসের মূল যেটা ছিল বেসিক ক্লাস, ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণী আর পর্যায়বৃত্ত ধর্ম, এই টপিকগুলোর উপর ক্লাসটা নেওয়া হলো। রোজার মধ্যে আবার ক্লাস হবে নাকি? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট।